আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপে ৩০,০০০ মানুষ পানিবন্দী। মংলা পায়রা সমুদ্র বন্দরকে ১০ এবং কক্সবাজার চট্টগ্রাম ৯ নম্বর মহাবিপদ সংকেত। রিমাল মোকাবেলায় উপকূলীয় প্রায় ৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ। সারা দেশে সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল। আজিজের নিষেধাজ্ঞা ও বেনজিরের অবৈধ সম্পদ বাজেয়াপ্তে হার্ড লাইনে সরকার। এবার ঋণ খেলাপিদের ধরতে অভিযান। তারেককে দেশে আনতে যুক্তরাজ্যকে অনুরোধ করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এবং এমপি আনার হত্যায় সন্দেহভাজন মূল হোতা শাহীনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাইবে ডিবি। তদন্তে কলকাতায় ডিবির 4 সদস্য। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানী তেজগাঁ 7 রাস্তা রেলগেটের মেয়র আনিসুল হক সড়ক পুনরুদ্ধারের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার ভেড়িবাঁধের বাইরের নিঝুদ্দিন, ঘাসিয়ার চর, ঢাল চর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর। দুপুর 3টার পর থেকে অতিরিক্ত জোয়ারের পানিতে এসব এলাকায় বেড়িবাঁধ না থাকায় লোকালয়ে পানি ঢুকে গেছে। দুপুরের পর থেকে নিঝুম দ্বীপের নামার বাজার সহ বেশ কয়েকটি বাজার এবং চলাচলের প্রায় সবগুলো পথ পানিতে তলিয়ে গেছে। এতে দ্বীপের 9টি ওয়ার্ডের 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ঝুঁকির মধ্যে পড়ে গেছে নিঝুম দ্বীপের কয়েক হাজার চিত্রা হরিণ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা 6টায় উপকূলে আছড়ে পড়েছে রিমালের কেন্দ্রভাগ। আগামী কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ মংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সারা দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে সরকার। উপকূলীয় এলাকার প্রায় 8 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত, দেশ জুড়ে বিভিন্ন অবকাঠামো এবং সেবা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারি সম্মতি আছে, এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়েও হার্ড লাইনে সরকার।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এবার ঋণ খেলাপিদের ধরতে চান তিনি। বাজেটের আগে সচিবালয়ে তিনি বলেন, সব ঠিক হয়ে যায়নি, অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর তাগিদ দেখা যাবে আগামী বাজেটে। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। ৬ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসাবে প্রথমবার বাজেট পেশ করবেন এইচ মাহমুদ আলী। চরম আর্থিক সংকট, বিশেষ করে বিদেশি মুদ্রার যোগান, মজুত এবং বিনিময় হার নিয়ে হয়রানিতে থাকা অর্থমন্ত্রীর সঙ্গে রোববার সকালে বৈঠক করেন আইএমএফের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্কটা সুব্রামানিয়া। জুন মাসেই $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির প্রায় $1 বিলিয়ন পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানালেন অর্থমন্ত্রী। বাজেটের অর্থ সংস্থানে মামলা জটে আটকে থাকা লাখ কোটি টাকার বিষয়ে সুরাহা করা ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার কথা জানান অর্থমন্ত্রী। যারা আর কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে। আমি তো ধরতে চাই, তো দেখা যাক পারি কিনা। আইজিপি, আর্মি চিফ কি ধরা পড়েছে? কেন না? ওর সব সম্পত্তি ক্রোপ করেছে আদালত। আইজিপি, আর্মি চিফ, হ্যাঁ ইউএসএ দিয়েছে। এখন আর্মি চিফও তো ধরা পড়েছে। তারপরে এখানে সরকারের একটা সমর্থন আছে। সমর্থন না থাকলে পারবে? আমি বাজেটের আগে কিছু করে নাই, আর্মি করবে। আর্মি না থাকলেও আর্মি করতে পারে। সামষ্টিক অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জগুলো সবার সহযোগিতায় মোকাবেলা করা যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, তো মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি মানুষ দেখতে চায়। তো বাজেটে মানুষকে যেটা দেওয়া হয়েছে আশ্বাস, তো সেটার রিফ্লেকশন থাকবে। সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বাজেটে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে, সাগর উত্তাল। প্রিয় দর্শক, এ বিষয়ে সহকর্মী এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি, তিনি পটুয়াখালীতে আছেন। এনায়েত, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যেমনটা সংবাদে জানলাম যে মংলা পায়রা বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমাদেরকে একটু বলবেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনার ওখানকার সর্বশেষ অবস্থা কেমন? ধন্যবাদ সাইদুর। সর্বশেষ অবস্থার কি বলবো, আমরা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছি। যেমনটি আপনি বলছিলেন, এটি একটি এমন ঘূর্ণিঝড় যে গত 24 ঘন্টা যাবৎ যে ধরনের একটা দুর্যোগ পরিস্থিতি আমরা অবলোকন করেছি এবং পটুয়াখালীর মানুষ দেখছে, যেটা 2007 সালে সিডরের সময় এরকম একটা পরিস্থিতি ছিল। কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো দমকা ঝড়ো হাওয়া, আবার কখনো একটানা ঝড়ো হাওয়া। দুপুর 1টার দিকে প্রবল জোয়ারে পটুয়াখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসে কলাপাড়া উপজেলার দুলাসার গ্রামে এক জেলে ভেসে গেছে, পরে তার মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে বিকেল থেকে পূবালী বাতাসের এতটাই যে চাপ যে কোনোভাবেই জোয়ারের ভাটা, জোয়ার যে দুপুরে যে হয়েছিল তার ভাটার রেশ কাটতে পারছে না, আবার জোয়ার শুরু হয়ে গেছে। এই অবস্থায় অনেকেই ধারণা করছে যে এই জোয়ারে, পূর্বের জোয়ারের সাথে এই জোয়ার অ্যাড হয়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাতে পটুয়াখালীর আরও বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে জলোচ্ছ্বাস। আপনাকে আরেকটা বিষয় জানাই, সেটা হলো যে পটুয়াখালীতে প্রায় 10,000 স্বেচ্ছাসেবক এই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি এবং ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছে। এবং আমি বিকেল পর্যন্ত দেখেছি যে কাউকেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আমি খুঁজে পাইনি। আমি 2টো জায়গায় গিয়েছিলাম, সেখানে কাউকেই দেখিনি। এখন যে পরিস্থিতি এমন হয়েছে যে এই পরিস্থিতিতে এখন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবং এই অবস্থায় কি হবে সেটা একমাত্র বলা যাবে আগামীকাল সকালে বা
এই ঘূর্ণিঝড় যখন অতিক্রম করবে। আমরা স্থানীয় আবহাওয়া অধিদপ্তর এবং কলাপাড়া রাডার স্টেশনের আবহাওয়াবিদদের সাথে যোগাযোগ করেছি। তারা বলছে যে এখনো ঘূর্ণিঝড়টি প্রায় 200 কিলোমিটার দূরে আছে। সন্ধ্যা নাগাদ এটি উপকূলে স্পর্শ করবে এবং এরপরে আরো 3-4 ঘন্টা লাগবে এটি অতিবাহিত হতে। আমি এখন আপনারা লক্ষ্য করবেন যে তীব্র বাতাস এবং একটানা 80 থেকে 90 কিলোমিটার বেগে বাতাস দমকা আকারে বাড়ছে এবং প্রবল জোয়ার শুরু হয়ে গেছে। এই অবস্থায় সামনে আর কি ঘটবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। এনায়েত, অনেক ধন্যবাদ আপনাকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানানোর জন্য। আপনি ওখানে পর্যবেক্ষণে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করতে চাইবো আপনার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। প্রিয় দর্শক, এবারে আবারও অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর বিদেশে পালিয়ে থাকা খুনি এবং তারেক রহমান সহ সবাইকে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 21শে মে। সেই নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন তার সরকারি বাসভবন গণভবনে। এলাকার উন্নয়নে তাদের ভূমিকা রাখতে বিভিন্ন নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত আসামি, সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদন করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা শুরু করে ও সেই ব্যবস্থা আমরা দেবো এবং ওটাকে নিয়ে এসে সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের মতো বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান সরকার প্রধান। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে এখন সরাসরি যাচ্ছি সহকর্মী সরওয়ার আজিম মানিকের কাছে। মানিক, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি সাইদুর রহমান স্টুডিও থেকে বলছি। যেমনটা সংবাদে শুনেছি যে আপনার ওই এলাকায় 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সো আপনার ওখানকার কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। সরওয়ার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? আমি স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। প্রিয় দর্শক, আমরা দুঃখিত, কক্সবাজারে সহকর্মী মানিকের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ পেলে আমরা আবারও তার সাথে যোগাযোগ করব। আবারও অন্যান্য খবর। ঝিনাইদহ 4 আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি। ভারতে গ্রেফতার হওয়াদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের 4 সদস্যের প্রতিনিধি দলটি কলকাতা যাওয়ার সময় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, শাহিন আমেরিকায় পালিয়েছে বলে ধারণা তার। দুদেশের গোয়েন্দাদের অনুসন্ধান ও তথ্য বিনিময়ের মাধ্যমে হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করেন গোয়েন্দা প্রধান। জীববৈচিত্র্য পুনরুদ্ধারে সামগ্রিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। পরিকল্পনায় অংশগ্রহণ জীববৈচিত্র্য সংরক্ষণ প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আলোচনায়
জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সেই সাথে জীববৈচিত্র্য তহবিল গঠনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিস্তারিত আলিম আল রাজি রিপোর্টের। জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর বন অধিদপ্তরে বিশ্ব জীববৈচিত্র্য দিবসের আলোচনা। আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী পরিবেশ রেখে যেতে বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা অনেক সুন্দর সুন্দর প্ল্যান করি, অনেক সুন্দর সুন্দর তালিকা আমরা নিয়ে আসি, কিন্তু সেই ব্যবস্থাপনা কি হয় সেইগুলো আমরা পরবর্তীতে কার্যক্রমগুলো গ্রহণ করি না। কিন্তু এইবার আমরা যেই তালিকাটি তৈরি করেছি তার কন্ট্রোল এবং মেকানিজম এবং ম্যানেজমেন্টের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করা দরকার সেইগুলো কিন্তু আমরা তৈরি করেছি। বড় কাজটি হচ্ছে সংবিধানে আমরা বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য রক্ষা এবং শুধু বর্তমান প্রজন্ম নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তর যারা যারা আসবে তাদের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ রেখে যাওয়ার অঙ্গীকার আমরা সংবিধানে করেছি। জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকরী ও গতিশীল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যে কাজটা করা দরকার সেটা হলো জনসচেতনতা সৃষ্টি করা, যাতে করে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য যে সামাজিক আন্দোলন, যে সচেতনতা, সেটা সৃষ্টির ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করি। তবে জনসচেতনতা সৃষ্টি করা না গেলে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো উদ্যোগই সফলতা পাবে না বলে মত দেন আলোচকরা। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে তাৎপর্যপূর্ণ করতে প্রাক প্রস্তুতি সভা হয়েছে। ভূগোল বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাইরা। ৭৫ বর্ষ পূর্তি উৎসবের তারিখ ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ৭৫তম বর্ষপূর্তির আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। এবারের বর্ষপূর্তিকে তাৎপর্যপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রাক প্রস্তুতি সভা। সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখন কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টরা খুবই সুন্দর এক্সিবিশন করে, পোস্টার এক্সিবিশন। তো এগুলো জিওগ্রাফির এই ৭৫ বছর বোঝাবার জন্য হাইলাইট করা। এটা 2 দিন, একদিনের কনফারেন্স হলে 1 দিন, 2 দিনের হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন এটা থাকবে। প্রাক্তনরা দেখে বুঝতে পারবেন এরা কি করে, কি শেখে, কি জানে, কি পারে। আয়োজিত এ সভায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের মতামত তুলে ধরেন। ৭৫ বছর একটা লম্বা সময়। এই সময়ের ভেতরে অ্যালামনাই বলি, পুরাতন জিওগ্রাফার বলি, দেশের থেকে, দেশের বাইরে থেকে আমরা যদি একটা রেজিস্ট্রেশন শুরু করে দিই তাহলে হয়তো অনেকেই এটার সাথে যুক্ত হতে থাকবে। প্রথম দিনটাতে উৎসব মুখর থাকাটাই অনেক বেশি ভালো, সবাই তাহলে এনজয় করবে এটাই। শিক্ষাদান, গবেষণা সহ স্ব ক্ষেত্র থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিকাশ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া শুরু। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদন করা যাচ্ছে। আর এই কাজে ফি জমা দেওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলেছেন বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারায় তাদের কাজ অনেক সহজ হয়েছে। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত 12ই মে। এতে 11টি শিক্ষা বোর্ডে পাশ করেছে 16,72,153 জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন ব্যস্ত কলেজে ভর্তি হতে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাচ্ছে। এর পাশাপাশি নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের জন্য আলাদাভাবে আবেদন করছে শিক্ষার্থীরা। ওই যে কোডটা আসছে মোবাইলে, ওই মোবাইলের মাধ্যমে ফর্মটা আর কি বিকাশে পেমেন্ট হয়ে গেছে। এসএসসির রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন হয়েছে, আর এখন হলিক্রসের জন্য আবেদন করছি। সব কিছু এখন মোবাইলের মাধ্যমে করা সম্ভব হচ্ছে, এটা অনেক একটা পজিটিভ দিক। সহজ হচ্ছে, আগে যেমন দিয়ে গিয়ে মানে
দিতে হতো, কষ্টকর লাগতো। এখন যে সহজ মনে হয় বাসায় বসে অনেকে করে ফেলবে। নটরডেমের জন্য অ্যাপ্লাই করার জন্য আর কি এখানে আসছে। এখন তো সবাই বিকাশ ব্যবহার করে আসতেছে, এখন সবার কাছেই তো বিকাশটা পরিচিত বেশি। অভিভাবক সহ সংশ্লিষ্টরা বলছেন ফি জমা দেওয়ার জন্য তাদের প্রথম পছন্দ বিকাশ পেমেন্ট। এক জায়গায় বসেই সব হচ্ছে, একই সাথে বিকাশও করতে পারতেছি, অনলাইন যে আমাদের আবেদন সেটাও করতে পারছি, এটাই সুবিধা। বিকাশের সিস্টেম তো সব থেকে ভালো। ডাটাগুলো এন্ট্রি দিয়ে কি বলে ওরা যে একটা কোড দেবে সেটার মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেওয়া হয়। আস্থার জায়গা বেশি হলো এটা ইজি ওয়ে, ইভেন পেমেন্ট আমরা যখন তখনই করতে পারতেছি। এখন পর্যন্ত ওদের কোনো কমপ্লেন পাইনি আমরা সার্ভার থেকে। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখের মতো। প্রথম ধাপে আবেদনের শেষ সময় 11 জুন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে সেখানে সরাসরি যাচ্ছি সহকর্মী সারওয়ার আজিম মানিকের কাছে, যার সাথে আমরা এইমাত্র সংযোগে স্থাপন করতে পেরেছি। আমি নিউজ স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন সারওয়ার। সারওয়ার, বলবেন যে যেমনটা সংবাদে আমরা শুনলাম যে কক্সবাজার চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সো সর্বশেষ পরিস্থিতি কক্সবাজারে কি, যদি একটু জানান আমাদেরকে। এই মুহূর্তের যে অবস্থা সেটি হচ্ছে সন্ধ্যা 6টার পর থেকে, সন্ধ্যা 6টা 41 পর থেকে আসলে জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ার শুরু হওয়ার পর থেকে সাগরের যে বড় ঢেউগুলো সেগুলো আশ্রয় এসে পড়ছে এবং উপকূলীয় এলাকার যে মানুষ, সেই মানুষের মধ্যে নতুন করে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রাতের সময় বা রাতের বেলায় এই ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার উপকূল অতিক্রম করবে এবং সেটি ল্যান্ডে উঠে যাবে। সেই কারণে কক্সবাজারের মানুষের মাঝে, উপকূলীয় এলাকার মানুষের মাঝে নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে রাতে কি হয়। তবে জেলা প্রশাসন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন সন্ধ্যার বিকেলের পর থেকে নিচু এলাকার মানুষগুলোকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছেন। প্রায় 650 আশ্রয় কেন্দ্র উপস্থিত রাখা হয়েছে। ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। রাতে এসব মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর অপরদিকে একটা লাশ, একটি মৃতদেহ বাকখালী নদীতে ভেসে এসেছে। পুলিশ সেটি উদ্ধার করেছে, তবে কোথা থেকে কিভাবে এসেছে তার বিস্তারিত পুলিশ জানাতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে মহেশখালী সহ উপকূলীয় এলাকার কয়েকটি স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করেছে। ফলে অনেক এলাকায় প্লাবন দেখা দিয়েছে, অনেক এলাকা, নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এসব এলাকায় ঘূর্ণিঝড়ের পরে দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর রাতে যদি কোনো বড় কিছু হয় সেক্ষেত্রে দ্রুত তাদেরকে নিয়ে আসার জন্য প্রস্তুতি রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাইদুল, এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ। মানিক, অনেক ধন্যবাদ আপনাকে কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আর আপনি সেখানে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করব। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিউপির গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বসাক পার্থর তত্ত্বাবধানে চ্যানেল আই পরিদর্শন করেন 16 জন শিক্ষার্থী। সে সময় তারা চ্যানেল আইয়ের বার্তাকক্ষের বিভিন্ন শাখা, এডিট প্যানেল, উন্নয়ন সাংবাদিকতা বিভাগ, মাল্টিমিডিয়া, নিউজ স্টুডিও এবং প্রোগ্রাম স্টুডিও ঘুরে দেখেন। কোঅপারেটিভ ব্যাংকিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ প্রকল্পে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস ওয়ার্ল্ড কবের দি বিজনেস সিগনেচার অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হুইস্টনের দ্য মোরান সিটি সেন্টার হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। বিশ্বের 130টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোঅপারেটিভ ব্যাংকিংয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড কব এ পুরস্কার দেয়। অনুষ্ঠানে ডিএমসিবির প্রধান উপদেষ্টা সহ প্রতিষ্ঠানটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়ে কমপক্ষে 670 জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এনগা প্রদেশের কাউকালাম গ্রামে ভূমিধসে 1100-র বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। ভূমিধস কবলিত এলাকায় চিকিৎসক দল, সামরিক বাহিনী, পুলিশ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিব এর খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া অবলোকন করেন তিনি। বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলের জীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে আগুন ঝরানো ভাষণ, এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বাংলাদেশের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে। সে বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। রাজধানীর ব্যস্ততম সড়ক তেজগাঁও 7 রাস্তা রেলগেটের আনিসুল হক সড়কটি পুনরুদ্ধার করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। দুপুরে 7 রাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কে অবৈধভাবে গড়ে ওঠা বহু বছরের ট্রাক স্ট্যান্ডটি 2015 সালের 29শে নভেম্বর উচ্ছেদ করেন তৎকালীন উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর সেই রাস্তা আবার বেদখল করে ট্রাক স্ট্যান্ড হিসেবে গড়ে তোলে ট্রাক মালিকরা। ট্রাক স্ট্যান্ডের ধারণ ক্ষমতা 650 থেকে 700 গাড়ির হলেও এর থেকে 5 গুণ বেশি ট্রাক কাভার্ড ভ্যান যাতায়াত হয় এই রাস্তায়। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রয়াত মেয়র আনিসুল হকের কাজের প্রতি শ্রদ্ধা রেখে সড়কটি দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। তবে শুধু আনিসুল হক সড়ক নয়, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কিছু রাস্তা ওয়ান ওয়ে করার মাধ্যমে এই এলাকার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নীলফামারীতে সাবেক ইপিজেড কর্মী আশরাফুল চ্যানেল আইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখে উৎসাহিত হয়ে সুপারফুড চিয়া সিড ও কিনোয়া আবাদ করেছেন। এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি ক্ষেতে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ড্রেজিং না করায় বর্জ্য আর পলি জমে নাব্যতা হারাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। তীব্র দাবদাহে পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। বিপর্যস্ত হয়ে পড়েছে আশেপাশের 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সহ দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা, আর এতে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। লেকের নাব্যতা ফেরাতে খনন সহ পরিকল্পিত উদ্যোগের আহ্বান স্থানীয়দের। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 23 মে থেকে 25 মে পর্যন্ত 3 দিনের 17তম ঢাকা মোটর শো অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নিয়ে বাংলাদেশে চীনের চাংশা ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড তাদের 4টি মডেল প্রদর্শন করেছে। বিশ্বের 132টি দেশে ফোরল্যান্ড পিকআপ দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে মেটাল মোটরস লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, মেটাল মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং হেড অফ বিজনেস ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল করিম, ফোরল্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড মি লি এবং ভাইস জেনারেল ম্যানেজার চাও সাং শুন এবং ফোরল্যান্ডের চাইনিজ ডেলিগেট সহ মেটাল মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর।